বন্ধুরা, এক ২৬ বছর বয়সী সুন্দরী কিন্তু বিধবা এক যুবতী নারী যে তার ৪ বছরের ছোট্ট বাচ্চাকে নিয়ে এক রেল স্টেশনে বসে কাঁদছিল, কারণ সে কলকাতায় যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছিল। কিন্তু ট্রেনটিতে প্রচণ্ড ভিড় থাকায় সে কোনোভাবেই ট্রেনে উঠতে পারছিল না। সে খুব চিন্তিত ছিল। যদিও সে বিধবা, দেখতে তাকে এমন লাগছিল যেন এই পৃথিবীতে তার আর কেউ নেই। সে এভাবেই এক কোণে দাঁড়িয়েছিল, অসহায় অবস্থায় ছিল। কলকাতায় যাওয়ার কারণ ছিল তার মৃত স্বামীর একটি কোম্পানিতে কিছু টাকা আটকে ছিল। সে সেই টাকাগুলোর জন্য যাচ্ছিল, যদিও তার কোনো নিশ্চয়তা ছিল না যে সেই কোম্পানির লোকেরা তাকে টাকা ফেরত দেবে কি না। ঠিক তখনই এক যুবকের চোখ পড়ে তার ওপর। সে দেখে এই নারী খুব সমস্যায় আছে এবং সে তার সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু বন্ধুরা, সে কি সত্যি সেই নারীর সাহায্য করে নাকি অন্য কিছু ঘটে? এই গল্পটি অত্যন্ত হৃদয় ছোঁয়া, মন ছুঁয়ে যাওয়ার মতো একটি কাহিনী। আসুন শুনি এই গল্পটি সম্পূর্ণভাবে। কিন্তু তার আগে একটি অনুরোধ, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরও এমন কাহিনী আপনাদের জন্য আনতে পারি। গল্পটি শুরু হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়ি স্টেশন থেকে। এক নারী যার নাম ছিল গীতা। তার বয়স ২৬ বছর। যেন ঈশ্বর তাকে খুব যত্ন করে সৃষ্টি করেছেন। মসৃণ গায়ের রং, ফুটফুটে মুখশ্রী, একেবারে নিষ্পাপ। তার সাথে ছিল তার ৪ বছরের ছোট্ট ছেলে। কিন্তু দুর্ভাগ্য এই যে যিনি তাকে এত সুন্দর বানিয়েছিলেন সেই ঈশ্বরই যেন তার জীবনের ধ্বংস লিখে রেখেছিলেন। সে এখন বিধবা। সেই দুপুর থেকে সে রেল স্টেশনে বসে আছে। একাধিকবার ট্রেনে ওঠার চেষ্টা করেছে, কিন্তু ভিড়ের কারণে উঠতে পারেনি। তার সঙ্গে যা ছিল তা বলতে গেলে শুধু একটি ব্যাগ, যার মধ্যে তার ও তার ছেলের জন্য কিছু কাপড় চোপড় ছিল, সঙ্গে একটি পানি ও গ্লাস। এর বাইরে আর কিচ্ছু ছিল না। কিন্তু তার ছেলে, যার নাম ছিল গোলু, সে স্টেশনে বিক্রি হওয়া খাবারগুলো দেখে আবদার করতে শুরু করলো। সে তার মায়ের কাছে খাবারের জন্য টাকা চাইল, কিন্তু গীতার কাছে কোনো টাকা ছিল না। তাই সে বারবার ছেলেকে না বলছিল। কিন্তু বাচ্চারা তো একবার কিছু চাইলে সেটা না পেলে থামেই না। ছোট্ট গোলু বারবার মায়ের কাছে আবেদন করছিল, আবদার করছিল। শেষে গীতা ছেলেকে কোলে নিয়ে নিজের ওড়নায় ঢুকিয়ে বুকের দুধ খাওয়াতে লাগলো। কিন্তু ৪ বছরের ছেলের তো আর শুধু দুধে পেট ভরে না। সে আবার আবদার শুরু করলো। ঠিক সেই সময় তাদের দিকে এক ব্যক্তির খেয়াল পড়ল। তার নাম ছিল রমেশ। রমেশ দূর থেকে দেখে বুঝে যায় এই মহিলা আর তার ছেলেটি খুব কষ্টে আছে। এই মহিলা হয়তো ১ টাকার খাওয়ারও তার ছেলেকে কিনে দিতে পারছে না। তখন রমেশ একটা বড় চিপসের প্যাকেট কিনে আনে এবং গোলুর থেকে ১০-১২ পা দূরে একটি সিটের মধ্যে গিয়ে বসে সেটা খেতে শুরু করে। সে ভাবে যদি বাচ্চাটি তার দিকে তাকায় তাহলে সে তাকে ডেকে এটা দেবে। ঠিক তাই হয়। রমেশ যখন সেটা খেতে শুরু করে তখনই গোলু তার দিকে তাকায়। তখন রমেশ তাকে হাতের ইশারা করে। গোলু দৌড়ে আসে এবং সেই চিপসের দিকে তাকায়। রমেশও চিপসের প্যাকেটটা গোলুর হাতে তুলে দেয়। গোলু আনন্দে খেতে শুরু করে। এটা দেখে গীতা বলে, বাবু কি করছো? এখানে এসো। তখন রমেশ বলে, কি হয়েছে? বাচ্চা খেতে চাইছে তাই তো দিলাম, আপনি এতে কিছু মনে করবেন না। তখনই রমেশ বলতে থাকে, বেটা আর কিছু খাবে? জিজ্ঞেস করতেই ছোট্ট গোলু মাথা নাড়িয়ে হ্যাঁ বলল, কারণ তাকে দেখে মনে হচ্ছিল সে খুব ক্ষুধার্ত। তখন রমেশ আশেপাশে তাকিয়ে দেখল পাশে একটা স্টল আছে যেখানে চিপস, বিস্কুট, ফ্রুটি ইত্যাদি বিক্রি হচ্ছে। সে ওই স্টলে যায় এবং প্রায় ১০০-১৫০ টাকার মতো খাওয়ার কিনে একটি পলিথিনের প্যাকেটে ভরে নেয়। তারপর সে গোলুর কাছে নিয়ে আসে এবং তার পাশে এসে বসে। তারপর হাসি মুখে বলে, নাও বেটা খাও। এরপর সে আবার নিজের মায়ের কাছে যায় এবং আনন্দ করে সব কিছু খেতে শুরু করে।
কিন্তু গীতা যে লাড্ডুর মা, সে এই সমস্ত দেখে খুব রেগে যায়। গম্ভীর মুখে বলে, যাও এই সব জিনিস ওই আঙ্কেলকে ফেরত দিয়ে এসো। এত কিছু তুমি নিয়ে নিয়েছো কেন? কিন্তু গোলু তো ছোট্ট ছেলে, সে তো এসব কিছুই বোঝে না। সে জিনিস ফেরত দিতে রাজি হয় না, বলে আমি দেব না। গীতা নিজে উঠে এসে রমেশকে উদ্দেশ্য করে বলে, দেখুন আপনি এত কিছু কেন ওকে এনে দিয়েছেন? ও বাচ্চা, ও তো জেদ করবেই। রমেশ হাসি মুখে উত্তর দেয়, তো কি হয়েছে, বাচ্চা তো বাচ্চাই হয়, তাদের খিদে পেলে তারা তো খেতে চাইবেই। এছাড়া বাচ্চা দেখে আমারও খুব ভালো লাগে, তাই তো ওকে কিছু কিনে দিলাম। গীতা বিরক্ত মুখে বলে, আপনি যে এত কিছু কিনে দিয়েছেন, একটা ছোট্ট বাচ্চা এত কিছু খাবে কোথা থেকে? তখনই রমেশ বলে, ও একা খাবে কেন, আপনিও খান না। গীতা কিছু বলার আগেই রমেশ তার কথা কেটে বলে, আচ্ছা ঠিক আছে, এসব ছাড়ুন, আপনি বলুন তো আপনি কোথায় যাচ্ছেন? আসুন এখানে বসুন। গীতা বসে পড়ে বলে, আসলে আমি কলকাতায় যাচ্ছি। রমেশ জিজ্ঞেস করে, কলকাতায়? কলকাতায় কেন যাচ্ছেন? কলকাতায় কি কেউ থাকে? গীতা উত্তর দেয়, কেউ না, এমনি যাচ্ছি, কিছুদিন থেকে আবার ফিরে আসব। রমেশ তখন বলে, আপনি কোন ট্রেনে যাবেন? গীতা বলে, যে কোনো ট্রেনে উঠে পড়ব। রমেশ বলে, তাহলে এক কাজ করুন, আমি যে ট্রেনে যাচ্ছি আমার সঙ্গে চলুন, আমার টিকিটও কনফার্ম আছে, ট্রেনটা এখনই আসবে, বৈশাখী এক্সপ্রেস। এভাবে গোলু আর রমেশের মধ্যে এক সুন্দর বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ট্রেন আসে, রমেশ গোলুকে কোলে তুলে নেয় আর গীতাকে ডাকে, আপনি পেছনে আসুন। তারা এসি কোচের B5-এ উঠে পড়ে এবং নিজেদের বার্থে চলে যায়। ভেতরে ঢুকেই গীতা বলে ওঠে, আরে এখানে তো অনেক ঠান্ডা। বন্ধুরা, এই ঘটনা ঘটেছিল 2024-এর মে মাসে। রমেশ হেসে বলে, আর এই কথাটা বলবেন না, লোকে হাসবে, এটা এসি কোচ, আপনি বুঝতেও পারেননি। গীতা বলে, না আসলে আমি তো জীবনে প্রথমবার ট্রেনে উঠছি, আর এসি তো এই প্রথমবার দেখলাম। তারা দুজন একই সিটে বসে, কারণ কনফার্ম টিকিট ছিল শুধু রমেশের। গীতার কাছে একটা পুরনো জেনারেল টিকিট ছিল, যেন কোনো ট্রেন পেলেই উঠে যেতে পারে। তারা বসে পড়ার পর আশেপাশের লোকেরা দেখে বোঝার চেষ্টা করতে লাগলো এরা কে। বয়সে কাছাকাছি হওয়ায় কেউ কেউ স্বামী স্ত্রী বলে ধরে নেয়, কিন্তু গীতার কপালে সিঁদুর না থাকায় অনেকেই তাকে বিধবা বলে মনে করে। এদিকে ট্রেন চলতে শুরু করে। কিছুক্ষণ পর মনোজ খাওয়ারের অর্ডার করে, খাওয়ার আসে, তারা খেয়ে নেয়, তারপর রাত হয়ে যায়। তখন অন্য যাত্রীরা বলে, আপনারা যার যার সিটে চলে যান। সবাই নিজের সিট তৈরি করে নেয়। ঠিক তখনই টিটি এসে হাজির। সে টিকিট দেখতে চায়। গীতা তার জেনারেল টিকিট দেখায়। টিটি রেগে যায়, এই টিকিট নিয়ে আপনি এসি কোচে কিভাবে এসেছেন? টিটির কথা শুনে রমেশ হস্তক্ষেপ করে, বলে, স্যার একটা ব্যবস্থা করুন, যদি টাকা লাগে আমি দেব। টিটি বলে, ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। এরপর তিনি চলে যান। গীতা চমকে ওঠে, আমার জন্য আপনাকে জরিমানা দিতে হলো। রমেশ হেসে বলে, জরিমানা না, এটা নিয়ম, কেউ কাউকে লুটছে না। আসলে ট্রেনে যদি বিনা টিকিটে কেউ ওঠে তাহলে ফাইন তো দিতেই হবে। তারপর সে বলে, আপনি গোলুকে নিয়ে সিটে শুয়ে পড়ুন, যদি আলাদা সিট পাওয়া যায় তাহলে আমি দেখব, আমি সেখানে চলে যাব। অবশেষে গীতা সেখানে শুয়ে পড়ে, কিন্তু তার ঘুম আসে না। ভাবে এটা ওনার সিট, উনি বসে আছেন আর আমি শুয়ে আছি। অবশেষে সে উঠে বসে। রমেশকে বলে, আপনিও শুয়ে পড়ুন। রমেশ বলে, না না ঠিক আছে। গীতা তার পাশে বসে পড়ে, জিজ্ঞাসা করে, আপনি কলকাতা কী কারণে যাচ্ছেন? রমেশ বলে, আসলে আমি একটা কোম্পানিতে কাজ করি, কিন্তু তুমি বলো, তুমি কলকাতা কেন যাচ্ছ? গীতা দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার স্বামীও একটা কোম্পানিতে কাজ করতেন 8 বছর ধরে। প্রতি মাসে তার বেতনের কিছু অংশ কেটে নেওয়া হতো। বলতেন কোম্পানি ছাড়লে অনেক টাকা একসঙ্গে মিলবে। কিন্তু রমেশ জিজ্ঞেস করে, তারপর কি হলো? গীতা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অনেক বলেছি যেন মদ খেয়ে গাড়ি না চালায়, শোনেনি।
একদিন বাইকে করে বিয়ে বাড়িতে যাচ্ছিল। সামনে দাঁড়ানো একটা ট্রাকের ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দিল। সঙ্গে সঙ্গেই ওনার মৃত্যু হলো। রমেশ মৃদু স্বরে বলল, খুব দুঃখজনক। এই ঘটনা কতদিন হয়েছে ঘটেছে? গীতা উত্তর দিল, প্রায় 1 বছর। রমেশ তাকে বলতে লাগলো, তাহলে কোম্পানি কি বলছে? গীতা বলে, প্রথমে বলেছিল টাকা দেবে 65,000-এর বেশি, এমনকি আরও হতে পারে, এমন কথাও তারা বলেছিল। কিন্তু এখন ফোনও ধরে না, কোনো কথাও বলে না। আমার নাম ব্ল্যাকলিস্ট করে দিয়েছে। এদিকে রমেশ বলল, এমনই হয়, কোম্পানিরা অনেক সময় এমন কাজ করে থাকে। এমন প্রতারণা অনেক কোম্পানি করে। কোনো চিন্তা নেই, একবার চলুন, আমরা দেখে নেব। ঈশ্বরের উপর ভরসা রাখুন, তিনি সব দেখছেন। একসময় তিনি সব ঠিক করে দেবেন। রাত অনেক হয়ে গিয়েছিল। তখন রমেশ বলল, দেখো, তুমি শুয়ে পড়ো গীতা, আমি পাশেই বসে আছি। গীতা শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর গীতা দেখল যে রমেশও বসে বসে ঘুমাচ্ছে। তখনই গীতা বলল, আচ্ছা, আপনি এক কাজ করুন না, আপনিও শুয়ে পড়ুন। আমি এই দিকে মাথা দিয়ে শুচ্ছি, আপনি এর বিপরীত দিকে মাথা দিয়ে শুয়ে পড়ুন। ঘুমে ঢুলুঢুলু চোখে রমেশ শুয়ে পড়ল। একটা সিটে যখন 3 জন থাকে, একটা বাচ্চা আর 2 জন বড় মানুষ, তখন ঘুম খুব কষ্টকর হয়ে যায়। রমেশ শুয়ে পড়ে গীতার দিকে পা করে। গীতা ওনার পা দুটো ধরে হাত দিয়ে কপালে ছোঁয়ায়। হয়তো সে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, ভাবে এত ভালো মানুষ এত সাহায্য করছে। তারপর গীতাও ঘুমিয়ে পড়ে। সকালে তারা কলকাতা পৌঁছে যায়। তবে ট্রেন কলকাতা পৌঁছানোর আগেই যেন তারা দুজন একে অপরের হৃদয়ে পৌঁছে গিয়েছিল। রমেশ জিজ্ঞেস করে, তুমি কোথায় যাবে? গীতা সেই ঠিকানার একটা কার্ড দেয়। সেটা ছিল কলকাতার ধর্মতলার কাছাকাছি একটা কোম্পানি। রমেশ বলে, তুমি কি জায়গাটা চেনো? একা যেতে পারবে? গীতা বলে, জিজ্ঞেস করে করে পৌঁছে যাব। রমেশ বলে, এটা এত সহজ না, চলো, আমি তোমার পেছন পেছন যাচ্ছি, আমি তোমাকে দেখিয়ে নিয়ে যাচ্ছি। এটা শুনে গীতার চোখে জল চলে আসে। সে আবেগে বলে, আপনি যদি এত বড় দয়া না করতেন, তাহলে আজ যে আমি কি করতাম বুঝতেও পারছি না। আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আর যদি টাকা পেয়ে যাই, তাহলে আপনাকে টাকা ফিরিয়েও দেব। রমেশ বলে, টাকার কথা বলো না, টাকার হিসেব করলে আমি কিন্তু যাব না। গীতা বলে, না না, আপনি ভুল বুঝছেন আমাকে, আমার সঙ্গে চলুন, আমি খুব কৃতজ্ঞ থাকবো আপনার উপর। তারা একসঙ্গে কোম্পানিতে যায়। সেখানকার ম্যানেজার এবং অ্যাকাউন্টস বিভাগে যোগাযোগ করে, কিন্তু তারা জানায় যে গীতার স্বামী ছিল, সে তার বাবাকে নমিনি করে রেখেছিল প্রায় 75,000 টাকা, কিন্তু সেই টাকা তার বাবার কাছেই যাবে, গীতাকে কিছুই দেওয়া যাবে না। কথা শুনে গীতার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। রমেশ জিজ্ঞেস করে, তোমার বিয়ে কবে হয়েছিল? গীতা বলে, 6 বছর আগে। আর তোমার স্বামী কত বছর ধরে চাকরি করত? গীতা বলে, উনি প্রায় 8-9 বছর ধরে চাকরি করতেন। তখনই রমেশ বলে, এই কারণেই তুমি এই টাকার দাবি পাচ্ছ না। আসলে সে যখন চাকরি পেয়েছিল, তখনই সে এই টাকার বাবদ নমিনি তার বাবাকে করে রেখেছিল, তাই তার বাবাই টাকা পাবে। তারা হতাশ হয়ে বসে পড়ল। রমেশ বলল, তুমি তোমার শ্বশুরকে ডেকে আনো। গীতা বলে, শ্বশুর বাড়িতে আমার জায়গা নেই। শ্বশুর শাশুড়ি আমাকে অপমান করে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। তারা দিন রাত আমার সঙ্গে ঝগড়া করে, কেউ আমাকে আপন মনে করে না। আমি চেয়েছিলাম তারা আমাকে একটু সাহায্য করুক, কিন্তু কেউ সঙ্গ দেয়নি। আমি ভেবেছিলাম এই টাকায় বাচ্চার নামে কিছু জমি করব, অথবা ছোট্টখাট্টো কিছু একটা ব্যবসা করে জীবন কাটাবো, কিন্তু এখন তো সব শেষ হয়ে গেছে। রমেশ তখন বলে, ঠিক আছে, আমি তোমার শ্বশুরকে ফোন করছি। সে নম্বর নিয়ে কল করে এবং সব পরিস্থিতি ব্যাখ্যা করে। শ্বশুর বলেন, ঠিক আছে, 2-1 দিনের মধ্যে আমি আসছি। তারপর রমেশ গীতাকে জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় থাকবে? গীতা বলে, আমার কিছুই মাথায় আসছে না। আমি তো এই টাকার ভরসাতেই বসেছিলাম,
এখন তো ফেরার টাকাও নেই। বাড়ি থেকে 100 টাকা নিয়ে এসেছিলাম, এখন 50 টাকা বাকি আছে। রমেশ বলে, তুমি চাইলে আমার বাড়িতে যেতে পারো। গীতা সম্মতি দেয়, কারণ তার কাছে করার কিচ্ছু ছিল না। সে বলে, আপনি যদি নিয়ে যান তবে নিশ্চয়ই যাব। রমেশ কলকাতার জনবহুল একটি এলাকায় নিজের বাড়িতে বাস করত। তার দোতলা বাড়ি ছিল। ওপরের তলায় ভাড়াটে রাখা ছিল, আর নিচের তলায় রমেশ নিজেই থাকত। রমেশ প্রায় 1 মাস পর কাজের থেকে বাড়ি ফিরছিল। বাড়িতে পৌঁছে দেখে ঘর বাড়ি ধুলোময় হয়ে গেছে। রমেশ বলে, তুমি স্নান করে নাও, আমি একটু ঘর ঝেড়ে মুছে পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু গীতা তার হাত থেকে ঝাড়ু কেড়ে নেয়। না না, আপনি স্নান করে নিন, আমি ঘর পরিষ্কার করে নিচ্ছি। দুজনের মধ্যে এমন করে টানাপোড়েন শুরু হয়। তারপর গীতা ঘর পরিষ্কার করে। দুজনে স্নান সেরে বাইরে থেকে খাবার খেয়ে আসে। রাত হলে রাতের খাবার শেষ করে তারা ঘুমিয়ে যায়। ঘরে একটা মাত্র খাট। রমেশ সেখানে গোলুকে নিয়ে ঘুমায়। গোলু তো খুশিতে আত্মহারা। নতুন জিনিস দেখে বাড়ি ঘুরে ঘুরে সব কিছু দেখতে থাকে। রমেশ গোলুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। গীতা নিচে একটি চাটাই বিছিয়ে ঘুমিয়ে যায়। তবে রাত 12টা পর্যন্ত তারা দুজনে সুখ দুঃখের গল্প করছিল। তখনই হঠাৎ ম্যানেজার গীতাকে ফোন করলো। গীতা ফোন তোলে। ম্যানেজার বলে, কেমন আছো? গীতা বলে, সাহেব ভালোই আছি। ম্যানেজার বলে, তোমার সেই টাকা তুমি পাবে না, কিন্তু আমি তোমাকে এমন সাহায্য করতে পারি যাতে তুমি ওই টাকার থেকেও বেশি আয় করতে পারো। গীতা বলে, কিভাবে? ম্যানেজার বলে, তোমাকে একটা ভালো চাকরি পাইয়ে দেব, অনেক টাকা পাবে। দেখতে যেমন সুন্দর তেমনই সংবেদনশীল। তোমায় কাঁদতে দেখে আমার মন ছুঁয়ে গেছে, মনে হচ্ছিল তোমায় জড়িয়ে ধরি। গীতা বলে, কিন্তু সাহেব আমি তো লেখাপড়া জানি না, আমি কি কাজ করব? ম্যানেজার বলে, আরে ঝাড়ুও তো দিতে পারো, তাও কলকাতার মতো শহরে ঝাড়ু দিলেও পয়সা পাওয়া যায়। এটা কলকাতা, বুঝলে? তুমি আমার কথা শোনো, তোমার কোনো অভাব হবে না। আর বলো তো, তুমি যার সঙ্গে এসেছিলে সে কে? দেখো গীতা, কলকাতায় এমন এমন মানুষ আছে যারা তোমাকে বিক্রি করে দেবে, ওর কথা তুমি আর শুনো না। বন্ধুরা, ব্যাপারটা এমন ছিল যে যেহেতু সে স্পিকারে কথা বলছিল, সে বলল, আচ্ছা ঠিক আছে, কাল তোমার সঙ্গে কথা বলবো, খুব ঘুম পাচ্ছে, আজ ঘুমিয়ে পড়ি, কাল সকালে তোমার সঙ্গে কথা হবে। পরদিন সকালে লোকটা বলল, যখন থেকে তোমাকে দেখেছি হোশ আমার উড়ে গেছে, কিন্তু বুঝতে পারছি না তোমাকে কিভাবে বলবো। তোমার কণ্ঠস্বর, তোমার সেই শব্দ আমার হৃদয় ছুঁয়ে নিয়েছে। সারা রাত আমি ঘুমাতে পারছি না। নিজের ব্যাপারে একটু কিছু বলো না। এমন কিছু শোনার পর রমেশ প্রচণ্ড রেগে গেল, কারণ গীতার সম্পর্কে যেভাবে সে কথা বলছিল তা সে সহ্য করতে পারেনি। সে ফোনটা গীতার হাত থেকে কেড়ে নেয় এবং বলে, ভাই তুমি কেমন কথা বলছো? তোমার যেরকম অবস্থা আমি বুঝতে পারছি, নিজের চরিত্রের দিকে খেয়াল রাখো, অন্য কারোর ব্যাপারে এত কথা বলতে যেও না, আমি তোমার মতো মানুষ নই। একথা শোনার সঙ্গে সঙ্গে ফোনের ওপার থেকে লোকটা ফোন কেটে দেয়। গীতা কেঁদে ফেলে। সে বলে, আমার সন্তানের মুখ সে দেখেনি, দেখেছে শুধু আমাকে। আমি সব বুঝি সে কি চায়। সেদিন দুপুরের দিকে রমেশ তার শ্বশুরকে ফোন করে, বলে, আঙ্কেল আপনি কবে আসছেন? উত্তরে তিনি বলেন, আমি 2-4 দিনের মধ্যে আসব। কিন্তু বন্ধুরা, আসল কাহিনী হলো, গীতার শ্বশুরমশাই যখন জানতে পারে যে কোম্পানি থেকে নমিনির টাকা শুধুমাত্র ওনাকেই দেওয়া হবে, তখন তিনি ওনার এক ছেলেকে নিয়ে কোম্পানিতে পৌঁছান এবং সেখান থেকে সমস্ত টাকা পয়সা তুলে আবারও নিজের জায়গায় ফিরে যান। পরের দিন আবারও রমেশ ওনাকে ফোন করে, বলে, আঙ্কেল আপনি কবে আসছেন? কিন্তু তারা ফোন তুলেও ফোন কেটে দেয়। আর তারপর থেকে যতবার রমেশ ওনাকে ফোন করে উনি ফোনই তুলছিলেন না। এরপর রমেশ কোম্পানিতে ফোন করে এবং সেখান থেকে জানতে পারে 2 দিন আগেই সেই ব্যক্তি টাকা তুলে নিয়ে চলে গেছে। এরপর রমেশ বারবার গীতার শ্বশুরকে ফোন করেছিল।
অবশেষে যখন ফোন তোলা হয় তখন সে বলে, আঙ্কেল আপনি এমন করছেন কেন? আপনার বৌমা আপনার নাতি এখানে রয়েছে, ওদের খারাপ অবস্থা, ওদের টাকার প্রয়োজন, আর আপনি টাকাগুলো তুলে নিয়ে চলে গেলেন। ওদের টাকা ওদেরকে দিয়ে দিন। তখন তার শ্বশুর বলে, আমাদের তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যখন আমার ছেলেই নেই তখন বৌমার সঙ্গে আমার কি সম্পর্ক? রমেশ বলে, বৌমার সঙ্গে সম্পর্ক না থাকলেও আপনার নাতির সঙ্গে তো সম্পর্ক আছে। তিনি জবাব দেন, ওর সঙ্গেও কোনো সম্পর্ক নেই। আমাদের অনেক নাতি নাতনি আছে, কারোর অভাব নেই। ওরা দুজন চুলোয় গেলে আমার এতে কোনো অসুবিধা নেই। এতটুকু বলেই তারা ফোন কেটে দেয়। এইসব শোনার পর রমেশ নির্বাক হয়ে যায় আর গীতা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে। রমেশ তাকে সামলায়। গীতা বলতে থাকে, এখন আমি কোথায় যাব, কি করব? রমেশ বলে, চিন্তা করো না গীতা, এই দুনিয়ায় কেউ কারণ নয়, কিন্তু আমি আছি তোমার জন্য, তুমি কোনো চিন্তা করো না। সে রমেশের কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। রমেশের কাঁধ কান্নায় ভিজে যায়। গোলুও মাকে কাঁদতে দেখে কাঁদতে শুরু করে। গোলুকে কাঁদতে দেখে রমেশ তাড়াতাড়ি তাকে চুপ করায়। সে গোলুকে সামলায়। অনেক বোঝানোর পর গীতা শান্ত হয়। সে তার পুরনো কাহিনী রমেশকে জানায়। আমার সেই বাড়িতে কেউ ছিল না, স্বামীও আমাকে স্বীকার করতো না। কিছুদিন ভালোবাসা দেখানোর পর শুধু মদ পান করে বাড়িতে ফিরত আর আমার সঙ্গে উল্টোপাল্টা ব্যবহার করত। সারা দিন রাত তার জন্য অপেক্ষা করে বসে থাকতাম। সন্ধ্যার দিকে প্রতিদিন মদ্যপান করে ফিরত আর আমাকে মারধর করত। এই ছোট্ট বাচ্চাটার দিকেও তাকাতো না, তাকেও ভালোবাসতো না। অনেক কষ্ট করে ওই বাড়িতে ছিলাম। ভেবেছিলাম স্বামীর এই টাকা কটা পেলে নিজে কিছু শুরু করব, কোনো কাজ শুরু করে বাচ্চাটাকে জীবনে বড় করে তুলব। ও ছাড়া তো আমার জীবনে এখন আর কেউ নেই। রমেশ তাকে বোঝায়, কিন্তু গীতা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। রমেশ তার জন্য ওষুধ নিয়ে আসে, কপালে ঠান্ডা জল পট্টি দেয়। সেদিন তার 103 জ্বর উঠে গেছিল, পায়ের তলা ঠান্ডা হয়ে যাচ্ছিল। রমেশ তার পায়ের তলায় তেল মালিশ করে দেয়। রমেশ গীতাকে বলতে থাকে, গীতা তুমি চিন্তা করো না, আমি তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, তোমার ঘর বাড়ি সব কিছু তুমি ফিরে পাবে। বন্ধুরা, এরপর 15 দিন কেটে যায়। না শ্বশুরবাড়ির লোকেরা তার খোঁজ নেয়, না তো তার নিজের লোকেরা তার খোঁজ নেয়। গীতা 15 দিন ধরে রমেশের বাড়িতেই থাকে। রমেশও তাকে যেতে বলে না। রমেশ নিজের ডিউটি করতে যায়। এদিকে ওপরতলার এক ভাড়াটে মহিলা ছিলেন। তিনি যখন রমেশের মুখ থেকে গীতার সম্বন্ধে সমস্ত কিছু শোনেন, তিনি খুবই দুঃখিত হন। রমেশ ওনাকে বলে, মাঝে মধ্যে আপনি নিচে এসে গীতার সঙ্গে একটু কথা বলে যাবেন, তাহলে তার হয়তো একটু ভালো লাগতে পারে। এইভাবে প্রায় 1 মাস কেটে যায়। রমেশ ডিউটিতে গেলে গীতা তার জন্য টিফিন তৈরি করে দিত। রমেশ ফিরে এলে সবাই একসঙ্গে মিলে চা পান করত। মাঝে মধ্যে গীতা রমেশের মাথায় তেলও দিয়ে দিত। গোলু তো খুব ভালোভাবে রমেশের সঙ্গে মিশে গিয়েছিল। 1 মাস কেটে যাওয়ার পর দুজন একদম স্বামী স্ত্রীর মতো থাকত। শুধু শারীরিক সম্পর্ক বাদে সব দিক থেকেই তারা একে অপরের কথা বুঝত, একে অপরকে খুব যত্ন করত। তাদের মধ্যে শুধু শারীরিক সম্পর্ক ছিল না, মন একেবারে গভীরভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে গিয়েছিল। বন্ধুরা, যখন 1 মাস কেটে যায়, একদিন রাতে খাওয়ার পর তারা যখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, গোলু ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। গীতা এসে রমেশের খাটের পাশে বসে পড়ল। সে বলল, দেখুন, এখন আমাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করে দিন। কতদিন এভাবে আপনার উপরে বোঝা হয়ে থাকব? রমেশ জবাব দেয়, কেন, মন লাগছে না নাকি এখানে? যেতে ইচ্ছে করছে? সে বলে, মন করুক আর না করুক, যেতে তো হবেই। রমেশ বলে, তুমি যদি চলে যাও আমি কিভাবে থাকব? সে বলে, আপনার কথা জানি না, কিন্তু আমরা যদি এখান থেকে চলে যাই, গোলু তো আপনাকে ছাড়া থাকতেই পারবে না। ও অনেক বেশি আপনাকে ভালোবেসে ফেলেছে। তখন রমেশ বলে, আর তোমার মন খারাপ হবে না? তুমি থাকতে পারবে আমাকে ছাড়া?
বন্ধুরা, রমেশের এই কথা শুনে গীতার চোখে জল চলে আসে। তার ফর্সা গায়ের রং যেন লাল হয়ে আসে, ঠোঁট কাঁপতে থাকে। সে কাঁপা কাঁপা ঠোঁটে বলে, আমি যদি এখান থেকে যাই তাহলে আপনার আর এই বাড়ির ছায়া ছাড়া আমি বাঁচতে পারবো না। এ কথা শুনে রমেশের চোখে জল চলে আসে। সে গীতার হাত ধরে বলে, তুমি কি সত্যি বলছো? গীতা কাঁপা কাঁপা গলায় বলে, হ্যাঁ, আমি সত্যি বলছি। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার যোগ্য না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। রমেশ তখন তাকে বুকে জড়িয়ে ধরে। গীতা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। রমেশ আবেগ ধরে রাখতে পারে না, সেও কাঁদতে শুরু করে। সে বলে, তুমি এই কথা বলতে অনেক দেরি করে দিয়েছ গীতা। আমি তো প্রথম দিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। রমেশের বাবা মা ইতিমধ্যেই তার বিয়ের কথা অন্যত্র পাকা করে দিয়েছিলেন। আসলে রমেশ নিজের বাবা মাকে গীতা ও তার ছেলের ব্যাপারে আগে কিছুই জানায়নি। যখন সে গীতার সম্মতি পায়, পরদিন রমেশ নিজের বাবা মার সঙ্গে কথা বলে এবং গীতা ও তার ছেলের অবস্থা সম্বন্ধে নিজের বাবা মাকে সব কিছু জানায়। বাবা মা সব শুনে রমেশের সিদ্ধান্তে খুশি হন এবং তারা পরামর্শ দেন যে রমেশ যদি গীতাকে পছন্দ করে তাহলে তাদের বিয়ে করে নেওয়া উচিত। বাবা মার সম্মতিতে রমেশ গীতার সঙ্গে বিবাহের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। রমেশ, যার বেতন ছিল 50,000 টাকা, তিনি খুব সৎ এবং সদাশয় মানুষ ছিলেন। কিছুদিন পর সে গীতাকে নিয়ে একটি মন্দিরে যায়। সেখানে ঈশ্বরকে সাক্ষী রেখে গীতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয় এবং তারপর তারা একসঙ্গে ঘরে ফিরে আসে। সেদিন থেকেই তারা স্বামী স্ত্রীর মতো একসঙ্গে বসবাস করতে শুরু করে। সেদিন থেকে আর গীতাকে চটের উপর শুতে হতো না। বন্ধুরা, এই ঘটনা হলো মে মাস 2024-এর। সেই সময় থেকে আজ পর্যন্ত তারা একসঙ্গে সুখে শান্তিতে জীবন কাটাচ্ছে। আর গোলু নিজের বাবাকে পেয়ে খুব সুখে শান্তিতে তার সঙ্গে হাসি মজায় নিজের জীবন কাটিয়ে দিচ্ছে। গোলুও খুব খুশি, রমেশ আর গীতাও নিজের জীবনে খুব খুশি। বন্ধুরা, যদি রমেশ না থাকতো তাহলে আজ যে গীতার কি হতো তা তো ঈশ্বরই জানেন। এই গল্পটি আমাদের শেখায় যে ভালোবাসা কখনো কারোর অবস্থা বা অতীত দেখে হয় না। যদি সৎ মন হয়, যদি ভালোবাসা নিঃস্বার্থ হয়, তবে সমাজ বা অতীত কোনো বাধাই হতে পারে না। রমেশ আর গীতার সম্পর্ক এক নিঃস্বার্থ মানবতার গল্প, যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। বন্ধুরা, আপনাদের এই কাহিনী কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার এই মন্তব্য আমাদের নতুন কাহিনী রচনা করতে অনেক বেশি উৎসাহিত করবে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং এমন আরও হৃদয় ছোঁয়া কাহিনীর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করুন এবং নিজে সম্মানের সঙ্গে আত্মনির্ভর হয়ে বাঁচুন।